পৃষ্ঠা 229। সাক্ষাৎকার গ্রহণ চলছে। প্রকল্প 2, একজন রাজনীতিবিদের সাক্ষাৎকার। পরিচিতি: সতীশ কুমার মানভূম প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন গত 11 মে। নতুন দল গড়েই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন। রাজনীতিতে এমন ঘটনা সচরাচর ঘটে না। মুখ্যমন্ত্রী হওয়ার পরে দিনকাল পত্রিকার পক্ষ থেকে আমরা কথা বলেছিলাম তাঁর সঙ্গে। দীর্ঘ সেই সাক্ষাৎকারে উঠে এলো তাঁর ছোটবেলা, রাজনীতি থেকে মুখ্যমন্ত্রী হিসেবে পরিকল্পনা ইত্যাদি অনেক কিছুই। দিনকালের পক্ষে সাক্ষাৎকারটি নিয়েছিলেন শ্রেয়সী সান্যাল। দিনকাল: মানভূম প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ধন্যবাদ। সতীশ কুমার: ধন্যবাদ। দিনকাল: প্রথমবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কেমন লাগছে? পৃষ্ঠা 230। সতীশ কুমার: অবশ্যই ভালো লাগছে। রাজ্যের মানুষ যে দায়িত্ব দিয়েছেন তা যে কোনো মূল্যে পালন করতে হবে। দিনকাল: আপনার হাতে তৈরি দল জনমঞ্চ এবারই প্রথম ভোটে লড়ল। শুরুতেই সাফল্য। সবাই বলছেন যে এটা আপনার ব্যক্তিগত ক্যারিশমার জয়। আপনি কিভাবে দেখছেন? সতীশ কুমার: মানুষ আমাদের নীতি কর্মসূচি দেখে ভোট দিয়েছেন। এই জয় মানুষের জয়। দিনকাল: বিরোধীদের সম্পর্কে কিছু বলবেন? সতীশ কুমার: ভোট মিটেছে, আদর্শ ও কর্মসূচিতে হয়তো আমাদের পার্থক্য আছে, কিন্তু নতুন মানভূম প্রদেশ গড়ে তুলতে আমরা সবাই দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করব আশা করি। বিরোধী রাজনৈতিক দলের রাজ্য চালানোর অভিজ্ঞতা নিশ্চয়ই আমরা নেব। দিনকাল: বিরোধীরা প্রচার যুদ্ধে আপনার বিরুদ্ধে রাজনৈতিক মিথ্যাচারের অভিযোগ এনেছে। সতীশ কুমার: এখন ভোট শেষ, আশা করি অভিযোগগুলো আর তুলবে না, আর তুললে সেগুলো ভুল প্রমাণ করার দায়িত্ব আমাদের। দিনকাল: মুখ্যমন্ত্রী হিসেবে আপনার অগ্রাধিকার কিসে? সতীশ কুমার: এভাবে বলা যায় না। শিক্ষা, কৃষি, শিল্প এভাবে ক্ষেত্র ধরে ধরে সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হবে। আমাদের রাজ্যে লক্ষ লক্ষ বেকার, তাদের কথাও ভাবতে হবে। দিনকাল: কিছু পরিকল্পনা মাথায় আছে? সতীশ কুমার: আমি তো আলাদিনের প্রদীপ নিয়ে আসিনি। রাতারাতি কিছু হবে না। তাছাড়া এই মুহূর্তে রাজ্যের আর্থিক অবস্থাও ভালো না, প্রায় 25,000 কোটি টাকার দেনা। তবু এরই মধ্যে নতুন কর্মসংস্থান করতে হবে। সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রকে বাড়াতে হবে, তবেই উৎপাদন বাড়বে। স্বনির্ভর উদ্যোগে বেকার ছেলেরা যাতে সহজে ঋণ পায় তার ব্যবস্থা করতে হবে। এ নিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সঙ্গে আমি আর অর্থমন্ত্রী আলোচনায় বসব। দিনকাল: কিন্তু শিল্পের উন্নতি এ রাজ্যে কি আদৌ সম্ভব? সতীশ কুমার: দেখুন, শিল্প তো আকাশে হবে না। শিল্পপতিকে জমি দিতে হবে। আমরা বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি করব, তারা রাজ্যের জমি নীতি ঠিক করবে। সরকার নিজস্ব ল্যান্ড ব্যাংক করবে, শিল্পপতিরা সেখান থেকে জমি পাবে। রাস্তাঘাটগুলোর উন্নতি করা দরকার। সামনের মাসের প্রথম দিকে আমি আর অর্থমন্ত্রী দিল্লি যাচ্ছি। যোজনা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে মিটিং আছে। প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করব। ওখানে টাকার কথা বলবো, দেখি কি হয়। দিনকাল: আগে সরকার তো কেন্দ্রের বঞ্চনার কথা প্রায়ই বলতো, আপনিও কি সেই পথেই? সতীশ কুমার: দেখো ভাই, ঝগড়া করতে মুখ্যমন্ত্রী হইনি, তবে প্রাপ্য না পেলে কি করব তখন ভাবব। দিনকাল: গ্রামাঞ্চলের মানুষ আপনাকে বিপুল সমর্থন দিয়েছেন। সতীশ কুমার: নিশ্চয়ই, আমার সরকারও তাদের পাশে থাকবে।
কৃষকরা যাতে কম সুদে কৃষি ঋণ পান তা আমরা দেখব। কৃষকদের জন্য স্বাস্থ্য বীমা চালু করব। সবে তো শুরু করলাম, অনেক ভাবনা আর পরিকল্পনা আছে। মানভূম প্রদেশে আমরা সবুজ বিপ্লব করব। একজন কৃষককেও যেন আত্মহত্যা করতে না হয় তা নিশ্চিত করব। আর একটা কথা লিখে রাখুন, যাঁরা ভোট দিয়েছেন আর যাঁরা দেননি, সকলের জন্যই এই সরকার। আমাদের কাজে কোনো দলবাজি থাকবে না। দিনকাল, আপনি নিজে কবিতা লেখেন, শিল্প সাহিত্যের অনুরাগী, এই বিষয়ে কিছু ভেবেছেন? সতীশ কুমার, বিখ্যাত মানুষদের স্মৃতি রক্ষায় এই সরকার যত্নবান থাকবে। জেলায় জেলায় আমরা শিল্প সাহিত্য চর্চা কেন্দ্র করব। সমাজের বিশিষ্ট মানুষদের তার সঙ্গে যুক্ত করব। সরকার পাশে থাকবে, কিন্তু নাক গলাবে না। দিনকাল, এবার একটু ব্যক্তিগত কথাবার্তায় আসি। সেন্ট কালিস কলেজের দাপুটে ছাত্রনেতা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে দেখছেন? সতীশ কুমার, মুখ্যমন্ত্রী হব ভেবে তো রাজনীতিতে আসিনি, তারপর নতুন দল করলাম, এটাও কখনো ভাবিনি। সবটাই আসলে একটা জার্নি। দিনকাল, শেষ কোথায়? সতীশ কুমার, ওভাবে ভাবিনি। যতদিন বুঝবো নিজের কাজটা ঠিকঠাক করছি, ততদিন চালিয়ে যাব। উচ্চাকাঙ্ক্ষা মেটানোর জন্য রাজনীতিতে আসিনি। দিনকাল, রাজভবনে যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছিলেন, কেমন অনুভূতি হচ্ছিল? সতীশ কুমার, মিথ্যে বলে লাভ নেই, অদ্ভুত এক আবেগ কাজ করছিল। কত বড় বড় ইতিহাস বিখ্যাত মানুষ এই চেয়ারটায় বসেছেন। তবে খুব মনে পড়ছিল ওইসব লক্ষ লক্ষ মানুষের কথা, যাদের আশীর্বাদ শুভেচ্ছায় আমরা আজ এই জায়গায়। দিনকাল, পরিবারের প্রতিক্রিয়া? সতীশ কুমার, ওরা আমার রাজনৈতিক জীবনের অংশ হয়ে গেছে, সকলেই খুশি হয়েছে। পৃষ্ঠা 231। দিনকাল, ছোটবেলার কোনো স্মৃতি মনে আছে? সতীশ কুমার, সেই স্মৃতি তো সব সময়ই মন জুড়ে আছে, তবে তার সঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার কোনো সম্পর্ক নেই। ছোটবেলায় সেই আদর্শনগর হাই স্কুলের স্যারেরা আমুদিয়া নদীর ধারে দাপিয়ে বেড়ানো, সব কিছুই ভিড় করে আছে মনে। বাবা ছিলেন স্কুল শিক্ষক, ধুতি পাঞ্জাবি পরা, লম্বা চেহারা, খুব ভয় করতাম। মার হাতের ধোকার ডালনা ছবির মতো মনে আছে সব। দিনকাল, মুখ্যমন্ত্রী হিসেবে যাবেন নাকি নিজের গ্রামে? সতীশ কুমার, অবশ্যই, তবে সরকারি বিধি যদি বাধা না হয় যেতে চাই গ্রামে ছেলে হিসেবে। দিনকাল, রাজ্যের মানুষের জন্য কোনো বার্তা? সতীশ কুমার, এই সরকার আপনাদের পাশে থাকুন, একটু সময় দিন, আমরা সবাই মিলে গড়ব নতুন মানভূম। প্রকল্প 3, একজন ক্রীড়াবিদের সাক্ষাৎকার। পরিচিতি: ফিরোজ আহমেদ বাংলা থেকে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের জন্য নির্বাচিত হয়েছেন। হাওড়া জেলার এক অখ্যাত গ্রাম থেকে উঠে এসে যেভাবে তিনি রাজ্য ও জাতীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, তা যেন এক লড়াকু যোদ্ধার যুদ্ধ জয়ের কাহিনী। খেলার জগৎ পত্রিকার পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা নিয়ে ফিরোজের মুখোমুখি হলেন চন্দ্রনাথ মুখার্জি। খেলার জগৎ: বাংলা থেকে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ার জন্য অভিনন্দন। ফিরোজ: ধন্যবাদ। খেলার জগৎ: আপনার এই মুহূর্তের লক্ষ্য কি? ফিরোজ: ভালো পারফরমেন্স করে প্রথম দলে নিয়মিত প্লেয়ার হিসেবে জায়গা করে নেওয়া। খেলার জগৎ: দলে বিক্রম শর্মা, রণদেব কুমারের মতো পেসাররা আছেন, প্রথম দলে সুযোগ পাওয়ার বিষয়ে কতটা আশাবাদী? ফিরোজ: সুযোগ আসবেই, সুযোগটা কাজে লাগাতে হবে। খেলার জগৎ: দাদার সঙ্গে কথা হলো? দাদা উদ্ধৃতির মধ্যে। ফিরোজ: সুযোগ হয়নি এখনো, তবে শুভেচ্ছা বার্তা নিশ্চয়ই পাবো, আশা রাখি।
খেলার জগৎ, ভারতীয় দলে আপনার স্বপ্ন কি? ফিরোজ, নেটে সচিন সাক্সেনাকে বল করা। সচিনের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করব ভাবলেই রোমাঞ্চিত হচ্ছি। খেলার জগৎ, আজ এই সাফল্যের পেছনে কার অবদান সব থেকে বেশি মনে হচ্ছে? ফিরোজ, আমার ছোটবেলার কোচ শ্রীধর মুখার্জির। নিজে পয়সা খরচ করে আমাকে কিটস কিনে দিয়েছিলেন। কত দিন যে টিফিনের পয়সা দিয়েছেন... ডট ডট ডট। খেলার জগৎ, আপনার বেড়ে ওঠা নিয়ে কিছু বলুন। ফিরোজ, আমার বেড়ে ওঠা হাওড়া জেলার ডোমজুড়ের খুমিয়াডাঙ্গা গ্রামে। সেখানেই আমার জন্ম। বাবা ছিলেন সবজি বিক্রেতা। রোজ স্কুলে যেতে পারতাম না, বাবাকে বাজারে সাহায্য করতে হতো। কিন্তু নিয়ম করে অগ্রণী ক্লাবের মাঠে ক্রিকেটটা খেলতে যেতাম। ওখানেই শ্রীধর স্যারের চোখে পড়ে যায়। এরপর জেলা স্তরের অনূর্ধ্ব-19 দলে খেলি। খেলার জগৎ, কলকাতা এলেন কিভাবে? ফিরোজ, জেলা স্তরে খেলার সময়েই ইয়ং বেঙ্গল ক্লাবের স্বপন মজুমদার তাঁর টিমে নিয়ে আসেন আমাকে। সেই সূত্রেই প্রথম কলকাতায় আসা এবং তারপর থেকেই কলকাতায়। রঞ্জিতের সুযোগ পেলাম 2011-তে। খেলার জগৎ, কলকাতায় আপনার শুরুর দিনগুলো খুব সুখের ছিল না বোধ হয়। ফিরোজ, হ্যাঁ, থাকার জায়গা ছিল না। প্রথম দিকে ক্লাব তাঁবুতেই রাত কাটাতাম। তারপর শিয়ালদার কোলে মার্কেটের একটা মেসে উঠে যাই। ওখানে অনির্বাণ, কমলাক্ষরাও আমার সঙ্গে থাকতো। একটা ঘরে 3টে খাটিয়া, খাওয়া দাওয়া পাইস হোটেলে। খেলার জগৎ, এখন তো নিজের ফ্ল্যাট হয়েছে। পৃষ্ঠা 232। ফিরোজ, সবই উপরওয়ালার দয়া। এই যে ইন্ডিয়া টিমে খেলছি, পারফরমেন্সের সঙ্গে ঈশ্বরের আশীর্বাদটাও দরকার ছিল। খেলার জগৎ, ক্রিকেটে এই যে স্পট ফিক্সিং, ব্যাটিং এসব ঘটছে, আইপিএলের টিমের কর্তারাও জড়িয়ে যাচ্ছেন, আপনার মত কি? ফিরোজ, কিছু মানুষ এসব করছে, কিন্তু ক্রিকেট একটা পবিত্র খেলা। লক্ষ লক্ষ মানুষের আবেগ এর সঙ্গে আছে। ক্রিকেট এর মধ্যেই বেঁচে থাকবে। খেলার জগৎ, আপনি তো আইপিএলে নর্দার্ন চ্যালেঞ্জার্সের হয়ে খেললেন। আপনি কি মনে করেন আইপিএল ক্রিকেটের ক্ষতি করছে? ফিরোজ, তা কেন? এত মানুষ কি তাহলে খেলা দেখতে যেতেন? খেলার জগৎ, টেস্ট, ওয়ানডে আর টি20-র মধ্যে আপনি কোনটার সমর্থক? ফিরোজ, ওভাবে বলা যায় না। টেস্ট ক্রিকেট আমাদের ঐতিহ্য, তাকে বাঁচাতেই হবে। কিন্তু তাই বলে ওয়ানডে বা টি20-র আক্রমণাত্মক ক্রিকেটের আবেদনটাও অস্বীকার করা যায় না। খেলার জগৎ, ক্রিকেটার হিসেবে আপনার আদর্শ কে? ফিরোজ, অবশ্যই কপিল দেব। আমাদের দেশের মরা পিছে যে লোকটা 450-এর উপর উইকেট নিয়ে গেল, তাকে সেলাম করতেই হয়। সঙ্গে ওই মার্কাটারি ব্যাটিং, গ্রেট অলরাউন্ডার। খেলার জগৎ, বাংলায় ক্রিকেটের ভবিষ্যৎ কেমন বলে আপনার মনে হয়? ফিরোজ, যথেষ্ট আশার। আমি ইন্ডিয়া ক্যাপ পেলাম। কমলাক্ষ টেস্ট টিমে আছে। অলোকেশ অবশিষ্ট ভারত খেলল। একসঙ্গে অনেকেই চেষ্টা করছি। খেলার জগৎ, ইন্ডিয়া টিমে বিদেশি কোচের কি সত্যিই কোনো দরকার আছে? ফিরোজ, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আগে বিদেশি কোচের অধীনে কিছুদিন খেলি, তারপরে না হয় বলা যাবে। তবে ইন্ডিয়ান ক্রিকেটে দেশি বিদেশি দু ধরনের কোচই কিছু সাফল্য পেয়েছেন। খেলার জগৎ, ভারতীয় বোর্ডের কাজে কি রাজনৈতিক হস্তক্ষেপ বড্ড বেশি হয় না? ফিরোজ, আমার কাজ খেলা, বোর্ড পরিচালনা করা নয়। এসব নিয়ে আমার কোনো ধারণা নেই, তাই এসব নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। খেলার জগৎ, এখনো অবধি নিজের সেরা সাফল্য কি?
ফিরোজ, গত বছর রঞ্জিতে কোয়ার্টার ফাইনালে পাঞ্জাবের বিরুদ্ধে 25 রানে 7 উইকেট। ওই ম্যাচের পরে দাদা উদ্ধৃতির মধ্যে দাদার ফোন পেয়েছিলাম। খেলার জগৎ, প্রথম ইন্ডিয়া টিমে শুরুতেই অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি, এ তো বাঘের ডেরায় গিয়ে বাঘের সঙ্গে সাক্ষাৎ। ফিরোজ, এত কিছু ভাবলে ক্রিকেট চলে না। তাছাড়া অস্ট্রেলিয়ার পিচ কিন্তু ফাস্ট বোলারদেরই সাহায্য করবে। খেলার জগৎ, এখনো গ্রামে যান? ফিরোজ, সুযোগ পেলেই, বাড়ি গেলেই অগ্রণীর মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলি। খেলার জগৎ, আপনার বাবা আপনার খেলা দেখতে কলকাতায় এসেছেন কোনো দিন? ফিরোজ, হ্যাঁ, এবার তো কলকাতা কিংসের সঙ্গে আমাদের ম্যাচটা বাবা দেখল। ও, একটা কথা বলি, অনেক কষ্টে বাবার সবজির ব্যবসাটা বন্ধ করতে পেরেছি। খেলার জগৎ, আক্ষেপ হয় না আপনারই মতো কত প্রতিভা সুযোগের অভাবে হারিয়ে যাচ্ছে? ফিরোজ, এই জন্যই তো বলছিলাম ওপরওয়ালার দয়া। জানেন, শ্রীধর স্যারের মতো মানুষরা যদি একটু সরকারি সাহায্য পেতেন তাহলে অনেক কিছু করতে পারতেন। খেলার জগৎ, খেলা ছাড়ার পরে কোচিংয়ের কোনো ইচ্ছা আছে? ফিরোজ, সবে তো শুরু করলাম, এখনই ওসব নিয়ে কিছু ভাবিনি। আমার বয়স এখন 25, এখনো অনেক দিন খেলবো। তবে কোনো দিন যদি কোচিং ক্যাম্প করি তা করব কোনো মফস্বল শহরে, যারা কলকাতায় আসার সুযোগ পায় না তাদের জন্য। খেলার জগৎ, আপনার আজকের সাফল্যের কারণ যদি এক কথায় বলতে বলা হয়, কি বলবেন? ফিরোজ, হারার আগে হারতে না শেখা। খেলার জগৎ, আগামী দিনের ফিরোজদের জন্য কি বলবেন? ফিরোজ, অসম্ভব বলে কিছু নেই। খেলার জগৎ, অনেক সময় দিলেন, সামনের দিনগুলোতে আপনার সাফল্য কামনা করি। ফিরোজ, ধন্যবাদ। পৃষ্ঠা 233, প্রকল্প 4, একজন অভিনেতার সাক্ষাৎকার। পরিচিতি, 1.5 যুগেরও বেশি সময় ধরে তিনি বাংলা সিনেমাকে শাসন করে চলেছেন। এখনও অবধি 4টি জাতীয় পুরস্কার তাঁর হাতে। তিনি প্রজিত চক্রবর্তী, টলিউডের একচ্ছত্র সম্রাট। সম্প্রতি অসময় চলচ্চিত্রের জন্য পেয়েছেন আঞ্চলিক বিভাগে সেরা অভিনেতার সম্মান। তাঁর 48তম জন্মদিনের আগের দিন অন্যমন পত্রিকার পক্ষ থেকে সাংবাদিক সৃজনা পাল মুখোমুখি হয়েছিলেন তাঁর। খোলামেলা আলোচনায় উঠে এলো বাংলা সিনেমা এবং নিজেকে নিয়ে প্রজিতের নানা মতামত। অন্যমন, জন্মদিনের আগাম শুভেচ্ছা। প্রজিত, ধন্যবাদ। অন্যমন, কদিন আগে অসময় ছবির জন্য জাতীয় পুরস্কার, তার সঙ্গে 48তম জন্মদিন, কিভাবে দেখছেন? প্রজিত, এটা ঠিক, পুরস্কারের জন্য আমি সিনেমা করি না, কিন্তু যে কোনো পুরস্কারই আরও ভালো কাজের প্রেরণা যোগায়। এর আগেও তো পুরস্কার পেয়েছি, তবে এর সঙ্গে জন্মদিনকে মেলানোর দরকার নেই। অন্যমন, জন্মদিনের কোনো বিশেষ পরিকল্পনা? প্রজিত, একেবারেই না। ওদিনও 2 শিফটে কাজ আছে, রাতে নিজের মতো করে বাড়িতে হয়তো খাওয়া দাওয়া হবে। অন্যমন, অসময় নিয়ে কিছু বলুন। প্রজিত, দুর্দান্ত একটা ফিল্ম। মূলে জমি আন্দোলন থাকলেও শেষ অবধি রাজনীতিকে পিছনে ফেলে 2টি পরিবারের মিলনের গল্প। আমার উল্টো দিকে মেঘনাও কিন্তু দারুণ অভিনয় করেছে। সূর্য মিত্রের মিউজিকও ফাটাফাটি, তবে অসময়ে মুগ্ধ করেছে বিষ্ণু ঘোষের ফটোগ্রাফি। অন্যমন, ইদানিং আপনি বাণিজ্যিক ছবি থেকে অন্য ধারার ছবি বেশি করছেন, কারণটা কি? প্রজিত, আমি চাই সব ধরনের দর্শকই আমাকে মনে রাখুন। এতদিন গ্রাম বাংলার দর্শকদের জন্য সিনেমা করেছি, এবার শহুরের শিক্ষিত মানুষরা আর সমালোচকরাও জানুক প্রজিত অভিনয়টা করতে পারে। অন্যমন, কখনো কি আক্ষেপ হয় অর্থহীন মশলা সিনেমায় জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দেওয়ার জন্য? প্রজিত,
একেবারেই নয়। দেখুন ভাই, পৃথিবীর সব মানুষই ইন্টেলেকচুয়াল হবে এমন ভাবা উচিত নয়। সারাদিন যে মানুষটা মজুরের কাজ করে বা রিক্সা চালায় বা লোকের বাড়ি কাজ করে, তার মনোরঞ্জনের জন্য তো সিনেমা চাই। সিনেমায় সে সেই আনন্দটাই খুঁজবে যা তার ক্লান্তি ভোলাবে। আমি তো তাদের জন্যেই সিনেমাটা করছি। আমাকে প্রজিত বানিয়েছে তো ওরাই। আজ কয়েকটা সিরিয়াস ছবি করে আমি সেসব কথা ভুলে যাই কেমন করে? এটা তো অন্যায় হবে। অন্যমন: কিন্তু সিরিয়াস ছবি তো আপনাকে পুরস্কার দেয়। প্রজিত: পুরস্কারের থেকেও বেশি করে নাকুচু ফিল্ম ক্রিটিকদের কাছে অন্তত এই সত্যটা প্রতিষ্ঠা করে যে প্রজিত চক্রবর্তী দু ধরনের ছবিই করতে পারে। অন্যমন: নতুন পরিচালকদের কার কার সম্পর্কে আপনি আশাবাদী? প্রজিত: অনেকেই ভালো কাজ করছে। বিজিত মুখার্জি, শিবদান চট্টোপাধ্যায়, পিনাক ভৌমিক, প্রত্যেকেরই ভাবনা চিন্তার একটা নিজস্ব ধরন আছে। এদের সঙ্গে কাজ করতে আমারও খুব ভালো লাগছে। অন্যমন: অনেকে বলছেন বয়সের কারণেই নাকি আপনি সিনেমার নতুন ভূমিকায়। আবার পড়ছি: অনেকে বলছেন বয়সের কারণেই নাকি আপনি সিনেমায় নতুন ভূমিকায়। এই বয়সে নাচ গান মারপিটে নতুন ছেলেদের সঙ্গে এঁটে উঠতে পারবেন না বলেই... প্রজিত: প্রজিত বাম দিক নাকি ডান দিক ফিরে ঘুমোবে, এটা কোনো আলোচনার বিষয় হতে পারে? যে কাজটা করছি সেটা ভালো করছি কি না তা নিয়ে আলোচনা করুন। ভালো না হলে সমালোচনা করুন, কিন্তু অর্থহীন কথা বলবেন না। অন্যমন: 10 বছর আগের প্রজিত চক্রবর্তীর সঙ্গে আজকের প্রজিত চক্রবর্তীর কি পার্থক্য? প্রজিত: কখনো যেন গোপনে মাথার দু একটা চুল পেকেছে। হা হা। একটু থেমে: এখন হুটহাট মন্তব্য করি না, মাথা গরম করি না। সিনেমা করার সময়ও অনেক বেছে করি। অন্যমন: ছবি পরিচালনার কথা ভাবছেন? প্রজিত: ওরে বাবা, খুব শক্ত কাজ। আমার দ্বারা ওসব হবে না। তবে হ্যাঁ, ভবিষ্যতে ছবি প্রযোজনা করতে পারি। অন্যমন: বলিউডে অভিনয় করতে চান না? পৃষ্ঠা 234। প্রজিত: ঠিকঠাক অফার পেলে করতেই পারি, কিছু কথাও চলছে। অন্যমন: সত্যজিৎ রায় ছবিতে অভিনয় করা হলো না বলে দুঃখ হয় না? প্রজিত: মানিক জেঠু আমাকে খুবই স্নেহ করতেন, কিন্তু শেষ অবধি অভিনয় করাটা আর হয়ে উঠল না। তখন তো আমি একেবারেই নতুন, দুঃখটা থেকেই যাবে। অন্যমন: অবসর সময় কি করেন? প্রজিত: বই পড়ি, গান শুনি আর টানা ঘুম দিই। ও হ্যাঁ, ছেলে রিঙ্গোর সঙ্গে বাড়িতে থাকলে ক্রিকেট খেলাটা মাস্ট। অন্যমন: যদি একটা স্বপ্নের কোনো চরিত্রে আপনাকে অভিনয়ের সুযোগ দেওয়া হয়, তাহলে কোন চরিত্রটা করবেন? প্রজিত: সিলসিলায় অমিতাভ বচ্চনের চরিত্রটা, তবে রেখাকে থাকতেই হবে। অন্যমন: টলিউডের সিনেমার সাফল্যের জন্য কোন বিষয়টা আপনার জরুরি বলে মনে হয়? প্রজিত: বাজারটা বাড়াতে হবে। 2 বাংলার বাজারকে এক করে দিতে হবে। টাকা এলেই পরিচালকেরা আরও সাহসী হবেন। অন্যমন: আপনার নিজের অভিনীত পছন্দের 3টি সিনেমার নাম বলুন। প্রজিত: নতুন জীবন, আলোর সন্ধানে, একটি স্বপ্নের মৃত্যু। অন্যমন আবার দুপক্ষকে মেলালেন। প্রজিত: দুপক্ষ নিয়েই তো আমি। প্রজিত: অন্যমন: কোনোদিন নাটক করার ইচ্ছা হয়নি? প্রজিত: বেশি ভান করে লাভ নেই। নাটক সিনেমা থেকে অনেক শক্ত। কোনো দৃশ্যে ভুল কাট করার সুযোগ নেই, এলেম লাগে। দ্বিতীয়ত, ওই রিহার্সাল দেওয়ার সময় বের করাটাও বেশ শক্ত। অন্যমন: কাল যদি কেউ বলে প্রজিত চক্রবর্তী অভিনয় জানেটা কি, আপনার প্রতিক্রিয়া কি হবে? প্রজিত: তাকে ঘরে ডেকে এনে চা খাওয়াবো,
তারপরে বলবো, তুমি ভাই একটু দেখিয়ে দাও ভালো অভিনয়টা ঠিক কী রকম। অন্যমন, আপনার অভিনীত নয় এমন 3টি আপনার পছন্দের বাংলা সিনেমার নাম বলুন। প্রজিত, সত্যজিতের পথের পাঁচালী, মৃণাল সেনের ইন্টারভিউ, ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা। অন্যমন, সবকটাই কিন্তু সিরিয়াস সিনেমা। প্রজিত হাসতে হাসতে, সিরিয়াসলি বললাম ভাই। অন্যমন, ঋতুপর্ণ ঘোষ চলে গেলেন ... প্রজিত, আমি বন্ধু হারালাম, এত তাড়াতাড়ি ঘটে গেল। বাংলা সিনেমার এ ক্ষতি মেটার নয়। অন্যমন, দুঃখের কথা থাক, জন্মদিন ভালো কাটুক, আরও অনেক ভালো ছবি আমরা যেন পাই প্রজিতের কাছ থেকে। প্রজিত, ধন্যবাদ। প্রকল্প 5, একজন গায়কের সাক্ষাৎকার। পরিচিতি: নীলিমা চট্টোপাধ্যায়, বাংলা গানের জনপ্রিয় মুখ। বাংলা ব্যান্ড লাস্ট ওয়ার্ডের প্রধান শিল্পী তিনি। তার গানে বারে বারে ধরা পড়ে এই সময়ে নানা অসঙ্গতি, বৈষম্য। পাণ্ডিত্য আর কৌতুক মিলিয়ে ব্যান্ডের ধারায় ব্যতিক্রমী তাঁর গান। এক বর্ষণমুখর বিকেলে তাঁর মুখোমুখি অগ্রবাণী। অগ্রবাণীর পক্ষে সাক্ষাৎকারটি নিয়েছেন সোমনাথ ব্যানার্জি। অগ্রবাণী: কেমন আছেন? নীলিমা: একদম খাসা। আচ্ছা, এটা নীলিম হবে, পড়ার ভুল হয়েছে। নীলিম, দন্তের নয় দীর্ঘই, লয় হস্যই ম। নীলিম: একদম খাসা। অগ্রবাণী: তা তো হবেই, নতুন গানের সিডি আগে চল, সুপারহিট। অশোক গাঙ্গুলি সিনেমায় সঙ্গীত পরিচালনার ডাক, ভালো তো থাকবেনি। নীলিম হাসতে হাসতে: হ্যাঁ, সময়টা ভালোই যাচ্ছে। অগ্রবাণী: প্রথম যখন গান করতে এসেছিলেন ভেবেছিলেন এত সাফল্য পাবেন? পৃষ্ঠা 235। নীলিম: ওরে বাবা, কী সব দিন গিয়েছে তখন। কবে একটা অনুষ্ঠান পাবো তার জন্য হাপিত্তেশ করে বসে থাকা, রেকর্ড কোম্পানিগুলোর দরজায় দরজায় ঘোরা... অগ্রবাণী: ব্রেকটা এলো কীভাবে? নীলিম: সানশাইন থেকে প্রথম সিডি বেরোনোটাই ব্রেক ছিল। অগ্রবাণী: হ্যাঁ, বদলে দেব, একেবারে সুপার ডুপার হিট। গোল্ডেন ডিস্ক পেয়েছিল না সিডিটা? নীলিম: সে তো পেয়েছিল, তার সঙ্গে নিজেকে চেনাতে পেরেছিলাম শ্রোতাদের। আগে যেখানে 2 মাসে একটা স্টেজ শো পেতাম, সেটা হয়ে দাঁড়ালো সপ্তাহে 4 দিন। মাঝখানে অনেক শো ছাড়তেও হলো। অগ্রবাণী: এটা বোধ হয় 2006-এর কথা। নীলিম: হ্যাঁ, তারপর থেকে তো একভাবেই চলছে, বিক্রির কম বেশি আছে, কিন্তু আমাদের কোনো সিডি ফ্লপ করেছে এমনটা বলা যাবে না। অগ্রবাণী: এই সাফল্যের কারণ হিসেবে কি বলবেন? নীলিম: আক্ষরিকভাবে নিজেদের একটা ব্যান্ড হিসেবে গড়ে তোলা। নিজেদের মধ্যে ঝগড়াঝাটিতে কত ব্যান্ড ভেঙে গেল, আমাদের এসব নেই। দ্বিতীয় কারণ আমার মনে হয় আমাদের গানের লিরিক। সমাজের নানা অসঙ্গতিকে নিয়ে আমরা যে মজাটা করি, আমার বিশ্বাস তা দর্শক শ্রোতাদেরও ভালো লাগে। অগ্রবাণী: আপনিই তো লাস্ট বার্ডের মূল শক্তি। নীলিম: তা কেন? আমি গানটা গাই বলে হয়তো সামনে বেশি আসি, কিন্তু জয়ন্ত, বিদেশ, রন্টি ওরা না বাজালে কি করে আমি গাইতাম? অগ্রবাণী: লিরিক তো অধিকাংশ আপনার লেখা, লেখার সময় পান কখন? নীলিম: খুব সাজিয়ে গুছিয়ে যে লিখতে বসি তা নয়, চলতে ফিরতে লাইনগুলো মাথায় আসে, বিষয়টা হয়তো তার আগেই ভেবেছি, সেটাকেই তারপর কাটা ছেঁড়া করে ফাইনাল করি। অগ্রবাণী: অন্য কোনো ব্যান্ডকে আপনাদের প্রতিদ্বন্দ্বী মনে হয়? নীলিম: যে যার মতো করে কাজ করছে, করে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা বলতে তো
প্রতিদ্বন্দ্বিতা বলতে তা নিজেদের সঙ্গেই, নিজেদের ছাপিয়ে যাওয়ার জন্য। অগ্রবাণী: অনেকে বলেন ব্যান্ডের গান একটা হুজুগ, বেশি দিনের জন্য না, আপনি কি বলেন? নীলিম: এসব বলতে বলতেই তো এক যুগ পেরিয়ে গেল, দেখা যাক আর কতদিন চলে। অগ্রবাণী: কিন্তু বহু বেনো জল যে ঢুকেছে তা কি অস্বীকার করতে পারেন? নীলিম: সস্তা জনপ্রিয়তার দিকে ঝোঁক আমাদের মতো পেশাতে সব সময়েই থাকে, তাই এসব হয়। ইতিহাস আবর্জনা ফেলে দিয়ে আসলটাকেই নেয়। অগ্রবাণী: আপনার কি মনে হয় আপনাদের এই নতুন ধারার গানে কবির সুমনের প্রভাব কতখানি? নীলিম: 90 দশকের শুরুতে যে পথ উনি তৈরি করেছেন সেই পথেই তো বাংলা ব্যান্ডের পথ চলা। এরপর নচিদা, অঞ্জনদা এদের কথাও বলতে হবে। তবে এই ইতিহাসের সূচনা তো সেই 70 দশকে মহিনের ঘোড়াগুলি। অগ্রবাণী: বাংলা গানের ভবিষ্যৎ নিয়ে কিছু বলুন। নীলিম: আমার তো মনে হয় খুব ভালো। কত নতুন ছেলে, গান নিয়ে কত পরীক্ষা নিরীক্ষা চলছে। আর আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বাংলা সিনেমায় এখন যেভাবে এই নতুন ধারার গানকে ব্যবহার করা হচ্ছে। অগ্রবাণী: রবীন্দ্রনাথের কপিরাইট ওঠা নিয়ে কিছু বলুন। নীলিম: যে রবীন্দ্রনাথ তাঁর গানে নিজেকে মেলে ধরার কথা বলেন, কপিরাইটের ফাঁসে তিনি নিজেই আটকে গিয়েছিলেন। করুক না যে যার মতো করে রবীন্দ্রনাথের গান, মানুষের ভালো লাগলে শুনবে, না হলে ফেলে দেবে। অগ্রবাণী: আপনার ব্যান্ড এখন ব্যস্ততম বাংলা ব্যান্ড, তারপরেও আপনি লেখালেখি করেন, ইদানিং সিনেমায় অভিনয় করছেন, এত কিছু ম্যানেজ করেন কি করে? নীলিম: করে নিতে হয় আর কি। অগ্রবাণী: বাংলা গানের একটা বিরাট লোক ঐতিহ্য আছে, তাকে গানে ব্যবহারের কথা কিছু ভেবেছেন? নীলিম: অনেক ব্যান্ডই তো লোকগান নিয়ে কাজ করছে, আমাদেরও কিছু ভাবনা আছে, এখন সবটা বলছি না। অগ্রবাণী: অনেক কথা হলো, আরও অনেক অনেক দিন আপনারা বাংলা গান করুন এবং বাংলা গানের জগৎকে সমৃদ্ধ করুন, এই শুভেচ্ছা জানাই। নীলিম: ধন্যবাদ। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 236, প্রতিবেদন রচনা।